রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? বিশ্বব্যাপী করোনা মহামারীর এই দুঃসময়ে আশা করছি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, সামাজিক দূরত্ব বজায় রাখছো, প্রত্যেকেই নিজ নিজ ঘরে অবস্থান করছো এবং সবাই সুস্থ আছো। এই মহাদুর্যোগের কারণে তোমাদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। তোমরা অখণ্ড অবসর এবং কিছুটা অলস সময় পার করছো। তোমাদের এই সময়টুকু ফলপ্রসূ করার জন্য রাঙামাটি সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঈনউদ্দিন স্যার এবং মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর তুষারকান্তি বড়ুয়া স্যারের আন্তরিক প্রচেষ্টায় তোমাদের অনলাইন ভিত্তিক পাঠদান পদ্ধতি চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমি তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হয়েছি। আমি আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমরা আজকে উদ্ভিদ বিজ্ঞান তথা জীববিজ্ঞান প্রথম পত্রের একটি বিষয় নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। আমরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের উদ্ভিদ প্রজনন বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে আজকে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটুকু একটু দেখে নিই। প্রথমে আমরা জানব প্রজনন কি এবং প্রজননের গুরুত্ব, উদ্ভিদ প্রজনন কি এবং উদ্ভিদ প্রজননের প্রকারভেদ, উদ্ভিদের অযৌন জননের প্রকারভেদ, উদ্ভিদের স্বাভাবিক বা প্রাকৃতিক অঙ্গজ প্রজনন, উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজ প্রজনন। প্রথমে আসি প্রজনন কি। প্রজনন প্রত্যেকটি জীবের একটি অনন্য এবং অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য। প্রত্যেকটি জীবই প্রকৃতি প্রদত্তভাবে নিজের অনুরূপ বংশধর সৃষ্টি করার একটি ক্ষমতা প্রাপ্ত হয়েছে এবং এই বৈশিষ্ট্যের দিক দিয়ে প্রতিটি জীব জড়বস্তু থেকে স্বাতন্ত্র্য বজায় রাখছে, অর্থাৎ জড়বস্তুর কোনো প্রজনন ক্ষমতা নেই। তো সে দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি প্রজননের একটি সাধারণ সংজ্ঞায় প্রজনন এমন একটি পদ্ধতি বা এমন একটি শারীরবৃত্তীয় পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কোনো একটি জীব তার অনুরূপ অপত্য বংশধর সৃষ্টি করার প্রয়াস পায়। প্রজননের গুরুত্ব কি? আমরা জানি প্রজননের মাধ্যমে একটি জীব তার অপত্য বংশধর সৃষ্টি করে এবং এভাবে একটি জীবের ধারাবাহিকতা তথা জীবের প্রজাতির ধারাবাহিকতা এবং তার অস্তিত্ব সংরক্ষিত হয়। প্রজননের মাধ্যমে জীবের বিস্তার অর্থাৎ বিভিন্ন জায়গায় বিস্তৃতি লাভ করতে পারে এবং সেই সাথে জীবের বংশ বিস্তার নিশ্চিত হয়। প্রজননের মাধ্যমে পৃথিবীর যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটা সুরক্ষিত হয়। প্রজননের মাধ্যমে আমরা জানি প্রজনন বিভিন্ন রকমের রয়েছে, তবে একটি গুরুত্বপূর্ণ প্রজনন পদ্ধতি যৌন জনন পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে নতুন বংশধরে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে এবং এই কারণে জীবের মধ্যে নানা ধরনের উন্নত বৈশিষ্ট্যের সংযোজন ঘটে এবং এটা জীবের বিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। এবং প্রজননের কারণে যেহেতু জীবের বংশবৃদ্ধি হয়, জীবের সংখ্যা বৃদ্ধি হয়,
সে কারণে এই প্রজননের কারণেই প্রত্যেকটি জীব প্রজাতির নিজেদের মধ্যে ভিন্নতা তৈরি হয় এবং অন্যান্য প্রজাতির সাথে তাদের ভিন্নতা তৈরি হয়। এই ভিন্নতাকে বলা হয় জৈব বৈচিত্র্য। অর্থাৎ প্রজননের কারণে পৃথিবীতে জৈব বৈচিত্র্যের বা জীব বৈচিত্র্যের সৃষ্টি হয়। এবার আসি উদ্ভিদ প্রজনন কি। উদ্ভিদ প্রজনন এর সংজ্ঞা অনেকটা প্রজননের মতোই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে প্রক্রিয়ায় কোনো একটি মাতৃ উদ্ভিদ থেকে অনুরূপ একটি অপত্য উদ্ভিদ তৈরি হয় তাকে উদ্ভিদ প্রজনন বলে। উদ্ভিদ সাধারণত অনেকগুলো পদ্ধতির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে থাকে। তো সেই পদ্ধতিগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। আমরা আজকে উদ্ভিদ প্রজনন শ্রেণীর বিভাগগুলো দেখি। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যাদের কোনো একটি অঙ্গ যদি মাটিতে রোপণ করা হয় বা কোনো একটি কুঁড়ি মাটিতে রোপণ করা হয় বা উদ্ভিদের কোনো একটি অংশ বিশেষ মাটিতে রোপণ করা হয় বা মাটির সংস্পর্শে আসে, তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম লাভ করে। এই ধরনের প্রজনন পদ্ধতিকে বলা হয় অযৌন প্রজনন। এবং এটার আরেকটি সংজ্ঞায় বলা হচ্ছে এক্ষেত্রে কোনো ধরনের গ্যামিটের মিলন ছাড়াই এই ধরনের প্রজনন সম্পন্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে একটি উদ্ভিদ তার বংশ বিস্তারের জন্য নিজেই নিজের উপর নির্ভরশীল হতে পারে। আরেক ধরনের জনন প্রক্রিয়া আছে যেখানে দুটো গ্যামিটের মিলনের প্রয়োজন হয়। অর্থাৎ দুটো গ্যামিট একসাথে মিলিত হয়ে একটি জাইগোটে পরিণত হয়। সেই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ, সেই ভ্রূণ থেকে বীজ এবং সেই বীজ থেকে পরবর্তীতে নতুন একটি উদ্ভিদের সৃষ্টি হয়। এই ধরনের প্রজনন প্রক্রিয়াকে বলা হয় যৌন প্রজনন। এবং এই ধরনের প্রজননে যেসব গ্যামিট অংশগ্রহণ করে তাদের একটি পুংগ্যামিট এবং অন্যটি স্ত্রী গ্যামিট। এছাড়াও আরেকটি প্রজনন প্রক্রিয়া আছে যেখানে আমরা দেখতে পাই কোনো ধরনের গ্যামিটের মিলন ছাড়াও সেখানে নতুন বীজ তৈরি হয় এবং সেই সাথে ফল তৈরি হয়। এই ধরনের প্রজনন পদ্ধতিকে অস্বাভাবিক জনন কৌশল বা এই অস্বাভাবিক জনন কৌশলের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কোনো ধরনের নিষেক, অর্থাৎ যৌন প্রজননে আমরা জানি যে দুটো গ্যামিটের মিলনকে বলা হয় নিষেক। তো এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় কোনো একটি ফুলের যে গর্ভাশয় সেখানে কোনো নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়া ছাড়াই একটি ফুলের গর্ভাশয় ফলে পরিণত হয় এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। এই ধরনের প্রজনন পদ্ধতিকে পার্থেনোজেনেসিস বলে। অর্থাৎ কোনো ধরনের গ্যামিটের মিলন ছাড়া নিষেক তথা গ্যামিটের মিলন ছাড়াই ভ্রূণ এবং বীজে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসের আরও একটি সুবিধার কথা আমরা জানি, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় বীজহীন ফল তৈরি করা হয়। যেমন আমরা জানি যে বীজহীন ফলের মধ্যে রয়েছে কলা এবং তরমুজ সহ অন্যান্য টমেটো সহ বিভিন্ন রকমের ফল রয়েছে যেগুলো এই পার্থেনোজেনেসিসের কৃত্রিম প্রক্রিয়া, সেটার নাম অবশ্য পার্থেনোকার্পি। সেটা নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। সেই পার্থেনোকার্পির মাধ্যমে বীজহীন ফল তৈরি হয়। তো এই 3 ধরনের প্রজনন প্রক্রিয়ার মধ্যে আজকে আমরা মূলত অযৌন প্রজনন প্রক্রিয়া উদ্ভিদ কিভাবে বংশ বৃদ্ধি করে সেটা নিয়ে আলোচনা করব। অযৌন প্রজনন প্রক্রিয়ার সংজ্ঞা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। অর্থাৎ যে প্রজনন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো গ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদের কোনো একটি অংশ বিশেষ এর মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে অযৌন প্রজনন বলে। এবং বলেছি যে এই প্রক্রিয়ায় যেহেতু কোনো গ্যামিটের অংশগ্রহণ থাকে না, সে কারণে এখানে কোনো পুংগ্যামিট ও স্ত্রী গ্যামিট তৈরি হয় না। এই প্রক্রিয়ায় মাতৃ উদ্ভিদের নতুন যে উদ্ভিদটি তৈরি হবে সেটা অনেকটা মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্ন। আমরা জানি যে নতুন একটি জীব যদি তৈরি হয় সেটা সাধারণত পিতামাতা থেকে ভিন্ন হয়, কিন্তু
এই অযৌন প্রজনন প্রক্রিয়ায় যে উদ্ভিদ তৈরি হয় বা সৃষ্টি হয় সেটি কিন্তু তার মাতৃ উদ্ভিদের মতোই হয় বা মাতৃ উদ্ভিদের গুণাগুণ সম্পন্নই হয়ে থাকে। উদ্ভিদে অযৌন প্রজনন দুভাবে হতে পারে। কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোতে কিছু স্পোর বা রেণু তৈরির মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। আমরা কিছু উদ্ভিদ দেখি, তোমরা দেখে থাকবে যে ফার্ন জাতীয় কিছু উদ্ভিদ আছে যাদের পাতার কিনারায় তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ এরকম কালো কালো কিছু গঠন তৈরি হয়। এই গঠনগুলোকে বলা হয় মূলত সোরাস। এই সোরাসের ভেতরে থাকে স্পোরাঞ্জিয়াম, আর স্পোরাঞ্জিয়ামের ভেতরে থাকে স্পোর বা বাংলায় যেটাকে রেণু বলে। এই রেণুগুলো যখন এখান থেকে বের হয়ে যাবে তারা বাতাসের সাহায্যে ভেসে বেরোবে এবং মাটির সংস্পর্শে আসার পর সেই স্পোরগুলো অঙ্কুরিত হয়ে প্রত্যেকেই এক একটি নতুন উদ্ভিদ তৈরি করবে। তো এই প্রক্রিয়ায় সাধারণত অর্থাৎ এই স্পোরের মাধ্যমে সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো বংশবৃদ্ধি করে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে তোমরা জানো যে সব উদ্ভিদগুলো অপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট এবং টেরিডোফাইট, এই 4 ধরনের উদ্ভিদগুলোকে সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলা হয় এবং এগুলোকে একই সাথে অপুষ্পক উদ্ভিদও বলা হয়। এই অপুষ্পক উদ্ভিদগুলো সাধারণত স্পোরের মাধ্যমে অযৌন প্রজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে। তবে আবৃতবীজী উদ্ভিদ এই স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে না। আবৃতবীজী উদ্ভিদ সাধারণত তাদের দেহের কোনো না কোনো অঙ্গের মাধ্যমে বংশবৃদ্ধি করে, সে কারণে এই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ প্রজনন। তো অঙ্গজ প্রজনন এটা আবার 2 ধরনের হতে পারে। কিছু কিছু উদ্ভিদ আমরা দেখি, যেমন আমরা বাজার থেকে আলু আনলে যদি আলুটা অনেক দিন ধরে রেখে দিই, রান্না না করা না থাকে, তাহলে সেতে পরিবেশে এই আলুর চারপাশে এক ধরনের কুড়ির মতো একটা অংশ বের হয়। এটাকে আসলে কুড়ি বলেন, এটাকে বলা হয় টিউবার। তো এবং আরেকটা বিষয় তোমরা জানবে যে আলু কিন্তু আমরা কোনো ফলও নয় বা কোনো বীজও নয়। আলু কিন্তু এক ধরনের কাণ্ড, যেটাকে আমরা রূপান্তরিত কাণ্ড বলি। এবং এই ধরনের রূপান্তরিত কাণ্ডর কনসেপ্ট হচ্ছে যে কাণ্ডটা রূপান্তরিত হয়ে খাদ্য সঞ্চয় করে রূপান্তরিত হয়ে বিশেষ বিশেষ গঠন তৈরি করে এবং সেই বিশেষ গঠনের উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন আলুর ক্ষেত্রে টিউবার, আদার ক্ষেত্রে রাইজোম, পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব ইত্যাদি। তো এই প্রক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক। এখানে মানুষের কোনো ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় না। বাজার থেকে আলু আনলে সে আলুটা যদি দীর্ঘদিন থেকে যায় তাহলে সেখানে স্বতঃস্ফূর্তভাবে এরকম টিউবার তৈরি হয়। এই টিউবারের অংশগুলো ছোট ছোট অংশে কেটে মাটিতে রোপণ করলে সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। বা এই আলুটা যদি মাটির সংস্পর্শে আসে তাহলে এখান থেকে আলু উদ্ভিদ হবে, সেখান থেকে আবার নতুন আলু তৈরি হবে। এই ধরনের অঙ্গজ প্রজননকে বলা হয় স্বাভাবিক বা প্রাকৃতিক অঙ্গজ প্রজনন। আরেক ধরনের অঙ্গজ প্রজনন আছে যেটা মূলত মানুষ তাদের প্রয়োজনে এই উদ্ভিদের এই প্রাকৃতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে উদ্ভিদগুলোকে বিভিন্নভাবে অঙ্গজ প্রজননে ব্যবহার করে থাকে। যেহেতু এখানে মানুষ এই প্রজনন ভূমিকা রাখে, সে কারণে এটাকে বলা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। এখন এই অধ্যায়ে মূলত তোমার উদ্ভিদ প্রজনন হলেও এটা মূলত আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্পর্কে আলোচনা করা হবে। ইতিমধ্যে তোমরা নিম্ন শ্রেণীর যেসব উদ্ভিদ যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট এইসব অধ্যায়গুলো পড়েছো এবং এইসব উদ্ভিদের বিভিন্ন রকমের প্রজনন, অযৌন, অঙ্গজ এবং যৌন প্রজনন সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করবে। যদিও বা এখানে আমরা নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদের প্রজনন সম্পর্কে সামান্য আলোচনা করব, কিন্তু এই অধ্যায়টি মূলত আবৃতবীজী উদ্ভিদের প্রজনন। তো এখন আমরা কিভাবে আবৃতবীজী উদ্ভিদ স্বাভাবিক এবং কৃত্রিম উপায়ে অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে বা বংশবৃদ্ধি করে বা প্রজনন সম্পন্ন করে সেই বিষয়ে আলোচনা করব।
প্রথমে স্পোরের মাধ্যমে অযৌনজনন, এটা একটু আগেই বলেছি। আবৃতবীজী উদ্ভিদ স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে না। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো বংশবৃদ্ধি করে থাকে। যেহেতু আমরা অযৌন প্রজননের স্পোরের মাধ্যমে অযৌন প্রজননের একটি ধারণা তোমাদের দিয়েছি, সে কারণে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো কিভাবে স্পোরের মাধ্যমে অঙ্গজ প্রজনন করে থাকে বা অযৌন প্রজনন করে থাকে সে বিষয়টি একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের দেখাবো। এবং আগেই বলেছি আবৃতবীজী উদ্ভিদ স্পোরের মাধ্যমে অযৌন প্রজনন উপায়ে বংশবৃদ্ধি করে না। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে বা নিম্ন শ্রেণীর উদ্ভিদে এই প্রক্রিয়ায় জনন কার্য সম্পাদিত হয়। এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে এই ছবিটা এক ধরনের টেরিডোফাইট বা ফার্ন উদ্ভিদের, আর এই ছবিটা এক ধরনের ব্রায়োফাইট, যেটাকে আমরা সাধারণভাবে মস উদ্ভিদ বলে থাকি। সেই মস উদ্ভিদের দুটো উদ্ভিদে দেখো স্পোর তৈরির অঙ্গ। এই ফার্ন উদ্ভিদের স্পোর তৈরি পাতার নিম্নতলে এই যে এগুলোকে বলা হয় সোরাস, সোরাসের মধ্যে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর থাকে। আর এখানে যে এক ধরনের স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর। এই স্পোরাঞ্জিয়াম যখন উন্মুক্ত হবে এখান থেকে স্পোর বের হয়ে বাতাসে ভেসে বেড়াবে এবং মাটির সংস্পর্শে আসলে সেখান থেকে নতুন উদ্ভিদের জন্ম হবে। তো এই ধরনের নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট এইসব রেণুগুলো তৈরি করবে। আমরা এটা তোমাদের আগেই বলেছি। এই রেণুগুলো অনুকূল পরিবেশে যখন মাটির সংস্পর্শে আসবে তখন তারা অঙ্কুরিত হয়ে একটি নতুন উদ্ভিদে পরিণত হবে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা মূলত একটা শৈবালের বা স্পাইরোগাইরা শৈবালের একটা স্পোর অঙ্কুরিত হয়ে কিভাবে নতুন একটি স্পাইরোগাইরা শৈবাল তৈরি হয় সেটা দেখতে পাচ্ছ। আবার এই যে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো যেসব স্পোর তৈরি করে সেই স্পোরগুলো এক এক উদ্ভিদে এক এক নামে বা বিভিন্ন রকমে হয়ে থাকে। অর্থাৎ এই স্পোরগুলো কিন্তু সবগুলো দেখতে একই রকম নয়। বা ধরো শৈবালে যেরকম স্পোর, ছত্রাকে আরেক রকম স্পোর, টেরিডোফাইটে আরেক রকম স্পোর, ব্রায়োফাইটে আরেক রকম স্পোর। তো এদের এই জন্য বলছে যে প্রজাতি ভেদে স্পোরগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। আবার এই স্পোরগুলো কিছু 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 স্পোর সচল হতে পারে বা কিছু নিশ্চল হতে পারে। অর্থাৎ কিছু কিছু স্পোরের চলন ক্ষমতা আছে, কিছু কিছু স্পোরের চলন ক্ষমতা নেই। তো এই চলন ক্ষমতা আর উপর ভিত্তি করে স্পোরগুলোকে দুভাগে ভাগ করা যায়। সচল যেসব স্পোরগুলো সচল তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের সচল স্পোরগুলোকে বলা হয় জু স্পোর বা চলরেণু। বাংলায় বলে চলরেণু, ইংরেজিতে জু স্পোর। এবং প্রত্যেকটি জু স্পোরে দেখো এখানে কিছু উপাঙ্গের মতো দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। এই ফ্লাজেলার সাহায্যে আসলে তারা চলাচল করে থাকে। আরেক ধরনের স্পোর রয়েছে যাদের চলন শক্তি নেই, কারণ এদের দেখো এখানে কোনো তাদের ফ্লাজেলা নেই। ফ্লাজেলা না থাকার কারণে এদেরকে বলা হয় অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। তাহলে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো কিভাবে স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে অঙ্গের মাধ্যমে কিভাবে অঙ্গজ প্রজনন হয়। তো অঙ্গের মাধ্যমে বা উদ্ভিদের কোনো একটা অঙ্গের মাধ্যমে অঙ্গজ প্রজনন আমরা বলেছি যে এটা মূলত আবৃতবীজী উদ্ভিদ এই অঙ্গজ প্রজনন প্রক্রিয়ায় অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। তবে কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদও এই অঙ্গজ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। সে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোর মধ্যে আছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এরা আছে। তো এই অঙ্গজ প্রজননের সংজ্ঞা দিয়ে আমরা বলতে পারি যে উদ্ভিদের কোন একটি দেহাংশ থেকে, অর্থাৎ উদ্ভিদ দেহ থেকে কোন একটা অংশ বিচ্ছিন্ন হলে সেই অংশ থেকে যদি নতুন কোনো একটি উদ্ভিদ তৈরি হয়, সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে অঙ্গজ প্রজনন। এই অঙ্গজ প্রজনন প্রক্রিয়ায় বলছে যে আমরা আগেই বলেছি আবৃতবীজী উদ্ভিদ এই প্রক্রিয়া বংশবৃদ্ধি করে না। এই অঙ্গজ প্রজনন পদ্ধতিতে নিম্ন শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর উভয় উদ্ভিদ, আমরা জানি যে নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো যেগুলো অপুষ্পক উদ্ভিদ আর উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো যেগুলো সপুষ্পক উদ্ভিদ, যেমন ধরো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ এই অঙ্গজ প্রজনন পদ্ধতিতে অযৌন উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। নিম্ন শ্রেণীর উদ্ভিদে কিভাবে স্বাভাবিক অঙ্গজ প্রজনন হয় সেটা আমরা একটু দেখি। নিম্ন শ্রেণীর উদ্ভিদে সাধারণত দুভাবে
এই স্বাভাবিক পদ্ধতিতে অঙ্গজনন সম্পাদিত হয়। একটির নাম হচ্ছে খণ্ডায়ন। এটার কনসেপ্ট হচ্ছে উদ্ভিদগুলো কোনো কারণে যদি দেহের কোনো একটা অংশ বরাবর ভেঙে যায়, তাহলে এই খণ্ডিত অংশটা বা যখন মাটির সংস্পর্শে আসবে বা কোনো একটা তাদের যে মাধ্যমে তারা জন্মায় সেই মাধ্যমের সংস্পর্শে আসবে, তখন সেই খণ্ডিত অংশ থেকে যদি নতুন উদ্ভিদ তৈরি হয়, তখন সেই ধরনের অঙ্গজ প্রজননকে বলা হচ্ছে খণ্ডায়ন। তো খণ্ডায়ন কিছু উদ্ভিদ হয়, এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। বাম পাশের এই ছবিটি হচ্ছে স্পাইরোগাইরা শৈবালের। এটা হচ্ছে একটি স্পাইরোগাইরা শৈবাল। এটা কোনো কারণে যদি ভেঙে দু টুকরো হয়ে যায়, তাহলে এই প্রত্যেকটা টুকরো থেকে আলাদা আলাদা একটি স্পাইরোগাইরা শৈবাল তৈরি হবে। এখানে যে এটা দেখছো, এটা মূলত একটা ছত্রাকের হাইফির গঠন, অর্থাৎ ছত্রাকের দেহের মূল গাঠনিক একককে বলা হয় হাইফা। এই হাইফিগুলো স্থানে স্থানে যদি ভেঙে যায়, প্রত্যেকটা হাইফি থেকে তখন নতুন ছত্রাক তৈরি হয়। তো শৈবালের মধ্যে বিভিন্ন রকমের শৈবালের মধ্যে এই খণ্ডায়ন পদ্ধতিতে বংশবৃদ্ধি হতে পারে। একটা হচ্ছে স্পাইরোগাইরা, আর একটা হচ্ছে ওসিলেটোরিয়া প্রভৃতি। আর ছত্রাকের মধ্যে তোমার রাইজোপাস আছে, পেনিসিলিয়াম আছে। এই ধরনের ছত্রাকগুলো এই খণ্ডায়ন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। এই গেল তাহলে নিম্নশ্রেণীর উদ্ভিদদের খণ্ডায়ন পদ্ধতিতে কিভাবে বংশবৃদ্ধি করে সেটা। এবার আমরা আলোচনা করব আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে নিম্নশ্রেণীর উদ্ভিদগুলো অজন উপায়ে বা অঙ্গজ প্রজনন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। সেটির নাম হচ্ছে তোমার মুকুল উদ্গম বা বার্ডিং। এই মুকুল উদ্গম বা বার্ডিং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এটা সাধারণত ছত্রাক অর্থাৎ ইস্ট ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে এই পদ্ধতিতে বংশবৃদ্ধি হয়ে থাকে। ইস্ট তোমরা জানো যে এটাকে আমরা বেকারির ছত্রাক বলি। বেকারি শিল্পে এবং পাউরুটি শিল্পে ইস্ট পাউডার ব্যবহৃত হয়, তোমরা জানো। সে ইস্ট সাধারণত এই মুকুল উদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। এটা কিভাবে দেখো, যে এখানে ইস্ট তোমরা জানো যে এককোষী। এই কোষের একটা প্রান্তে একটা মুকুলের মতো তৈরি হয়। এই মুকুলটা ক্রমে ক্রমে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে এটা নতুন ইস্ট তৈরি হয়। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখা যাচ্ছে যে একটি ইস্ট থেকে যখন একটি মুকুল তৈরি হবে, সেই মুকুলটা মাতৃ ইস্ট থেকে বিচ্ছিন্ন হওয়ার আগেই অপত্য ইস্টে আবার নতুন আরেকটি মুকুল তৈরি হয়। এভাবে ক্রমান্বয়ে এই মুকুলের চেইনটা চলতে থাকে। এইটা একটা এই ইস্টের একটি কমন একটি বৈশিষ্ট্য। তো এটা শুধু ইস্টে না, এটা এই ব্যাকটেরিয়াতেও এই মুকুল উদ্গম পদ্ধতিতে বংশবৃদ্ধি হতে পারে। তাহলে আমরা কিভাবে স্বাভাবিক অঙ্গজ